আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে ফ্রম দোহা নবাবগঞ্জ। সো এখন সময় হচ্ছে দুপুর 3:10, আর এখন আজকে ডেস্টিনেশন হচ্ছে ঢাকার দিকে। আমি গত পরশু দিন আসছিলাম, আসলে আমার শ্বশুরবাড়ি এলাকায় আসছিলাম একটু কাজ। তো আসলে ওই দিন রাতে আসা হয়েছে, এই জন্য আসলে ব্লগ করা হয় নাই। তো আজকে আবার নতুন করে একটা ব্লগ দিতেছি। আজকে টুকটাক নতুন বাইকে কিছু আপডেট দিব, প্লাস হচ্ছে কিছু জিনিস ইনস্টল করছি, কিছু জিনিস চেঞ্জ করছি। সো ওই জিনিসগুলো আপডেটই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাজ ইউ ক্যান সি যে লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাইকটা নতুন চেঞ্জ করছি। তো অলরেডি বাইকটা চলছে হচ্ছে এখন পর্যন্ত বাইকটা রান করা হয়েছে হচ্ছে 350 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, লাস্ট উইকে কেনা। তো কিছু জিনিস চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে, কিছু জিনিস সেট আপ করছি। তো ফার্স্ট থিং যেটা যদি বলি, হর্নটা চেঞ্জ করা হয়েছে, কন্ডেন্সার হর্ন লাগানো হয়েছে, আর হচ্ছে ফগ লাইটের সেট আপ করছি। প্রথমে ফগ লাইটটা সেট আপ করার পরে যেটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, এটা গতকালকে গ্রামে এসে আসলে ঠিক করা হয়েছে। তো ফগ লাইটটা আসলে আগের বাইকেই ছিল আমার, FNMD1। সো এটা আমি চিন্তা করতেছিলাম যে মানে কয়েকটা জায়গায় কথা বলছিলাম, তো আমার বলতেছিল যে এই জায়গাটাতে সেট করলে লাইটের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। তো পরে আর কি, যাই হোক, আমি চিন্তা করতেছিলাম তাহলে নতুন লাইট লাগাবো কি না। ফরচুনেটলি যাই হোক, আমার পরে জিনিসটা সলভ হয়ে যায় গ্রামে আসার পরে। এক দোকানে দেখায়, উনি পরে একবার ভালো মতো সেট আপ করে দিছে, এখন ঠিক আছে। আরেকটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে ফগ লাইটের পাস সুইচ যেটা ছিল আর কি, পাস সুইচটা এই জায়গাটাতে সেট করতে গেছি। বাট এই জায়গাটাতে আপনারা যদি দেখেন, আমি জানি না ক্যামেরাটা কতটুকু আসতেছে, এখানে যেটা ঘাট আছে, ঘাটটার জন্য আসলে ফগ লাইটটাও সেট আপ করা, মানে পাস সুইচটা সেট আপ করা পসিবল হতেছিল না। তো জায়গা একটা সমান জায়গা পেয়ে এখন জিনিসটা সেট আপ হয়েছে প্রপারলি। তো এই আর কি মোটামুটি আপডেট। আর হচ্ছে 300 কিলোমিটার যেহেতু পার হয়ে গেছে বাইকের, তো সেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করারও দরকার ছিল। সো 310 কিলোমিটারে ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করে ফেলছি। সো এখন কারেন্টলি ইঞ্জিন অয়েল ইউজ করতেছি হচ্ছে শেলের একটা মিনারেল অয়েল ইউজ করতেছি। তো এই ইঞ্জিন অয়েলটা এটাও এখান থেকেই নেওয়া, যেহেতু ঢাকার বাইরে আসছে আমি এই জন্য এখান থেকে নিয়ে নিছি। আসলে সিনথেটিক ইউজ করতে চাইছিলাম, বাট আমি সবসময়, আপনারা জানেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি আমি সবসময় শেল অ্যাডভান্স আলট্রা ইউজ করি। তো আসলে ওইটা আর এখন ইউজ করি নাই, যেহেতু বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে, ওটা আসলে কস্ট ইফেক্টিভ না। দ্যাটস আপাতত 10W30 যেটা ছিল শেলের, ওইটাই আর কি আপাতত দিছি। সো এই আর কি, এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে বাইকটা আগে থেকে একটু বেটার ফিল হচ্ছে, বাট ফুল সিনথেটিক ইউজ করতে পারলে আর একটু ভালো হইতো। তো চলেন আগাই। এখন বাজে হচ্ছে 3:10-12 বাজতেছে, 3:13 বাজে। তো এখন একবারে ডেস্টিনেশন হচ্ছে ঢাকার দিকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আর এই সাইডে যদি নাজারা বলি, এটা তো দেখতেছেনি কী অবস্থা আকাশে। তো বেশ সুন্দর একটা ভিউ আছে, বাম পাশে নীল আকাশ, ডান পাশে হালকা হালকা মেঘ দেখতেছি, কালো মেঘ। তো আশা করি রাস্তা বৃষ্টি না পালেই হয়েছে। তো চলেন আগে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ভিতরের রাস্তা ছেড়ে মেইন রোডে চলে আসছি আর কি। তো গত আসলে মানে পরশু দিন আমি যখন গ্রামে আসি, আমি ঢাকা বাইরে বের হওয়ার আগে আসলে চিন্তা করতেছিলাম যে তেল কম আছে আমার, মোটামুটি তখন 250 কিলোমিটার ছিল আর কি মাইলেজ, মানে ফার্স্ট লোড করার পরে। তো আমার এক ভাই আর কি, সাফা ভাই, যার বাইকটা এর আগে আমি রিভিউ করছিলাম সেম হর্নেটি, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম যে ভাই আপনি রেঞ্জ কেমন পান। সো কারণ আমি হচ্ছে আসলে ঢাকা থেকে রিফিউল করাটা প্রেফার করি, কারণ ঢাকার বাইরে বলা যায় না। এর আগে আসলে আমার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স খারাপ ছিল, দ্যাটস আসলে আমার কাছে মনে হয় ঢাকার মধ্যে থেকে রিফিউল করে নেওয়াটাই বেটার। তো পরে ভাই আমার যেটা বলছিল যে ভাই তুমি মোটামুটি ধরে রাখো যে 380 থেকে 400, সো এর মধ্যে তোমাকে রিফিউল করতে হবে। তো আমি আর কি ওইভাবেই চিন্তা করলাম, ঠিক আছে তাহলে আমি মোটামুটি যেহেতু 250 কিলোমিটার চলতেছে, 254 কিলোমিটার চলছে, তাহলে আমি তেল ভরে নেই। তো আসলে ওই দিন মানে অফিস শেষ করে বের হইতে হইতে আসলে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য আসলে আর ভিডিও করা হয় নাই। আর ওই দিন আমি আসলে বাইক চালায়ও আসি নাই, আমি অ্যাজ পিলিয়ন বসেছিলাম আমার বাইকে, আমার শালায় চালায় নিয়ে আসছে। তো যাওয়ার আগে আমি মিরপুর 1 থেকে সনের অপোজিটে যে পেট্রোল পাম্পটা আছে ওইখান থেকে রিফিল করে নেই ফুল। তো রিফিল করার পরে মাইলেজ কত আসে এইটা আমি জানি অনেকে জিজ্ঞেস করবেন যে আসলে মাইলেজ কেমন কি পান। হ্যাঁ,
তো আমি তো আগে আসলে এফজেড ইউজ করছি, সবসময় ভালো মাইলেজই পাইছি, 42-44 এরকমই সবসময় পাইছি। কিন্তু যেটা হচ্ছে এই বাইকটাতে আমি যখন প্রথম রিফিউল করলাম ফুল ট্যাঙ্কি, যেটুকু তেল ছিল 6.7 লিটারের মতো আমার এখানে ঢুকছে। তো ওইখানে আমি দেখলাম যে আমার মাইলেজ আসছে অ্যারাউন্ড কত 36 কিলোমিটার, প্রিসাইসলি 36 কিলোমিটার মতো আমি মাইলেজ পাইছি পার লিটার। সো পার লিটারে 36, এটা আসলে আমার কাছে মনে হয়েছে আসলেই কম। যদিও হ্যাঁ, এখানে আবার কথা আছে হচ্ছে বাইক যেহেতু একেবারেই নতুন, তো ওই বাইকে একটা ব্রেক-ইন পিরিয়ড আছে। সো ব্রেক-ইন পিরিয়ডটা কমপ্লিট হইলে তখন হয়তো বা আরও বেটার একটা মাইলেজ পাবো আর কি। এখন যেহেতু হচ্ছে বাইকটা একেবারে নতুন বাইক আর কি, আমি ওরকম আসলে পুশও করি না, তো আস্তে আস্তেই চালাই। আর আসলে পুশ করার মতো আসলে যেটা বলবো যে আমার ওরকম বয়সও নাই। সো সব কিছু আসলে চিন্তা করে আসলে যেটা হচ্ছে কি আমার কাছে মনে হয় আসলে মাইলেজটা একটু কম, মাইলেজটা হয়তো আরও সামনে বাড়বে। তো এই আর কি। এখন হিটিং ইস্যু বাইকে একটা আছে, মানে হর্নেটে আমি আসলে এর আগে যখন চালাইছিলাম উইন্টারে চালাইছিলাম বুঝতে পারি নাই, বাট এই বাইকে আসলে একটু ভালো হিটিং আছে এবং এটা ফিল করা যায়। আপনি জ্যাম ট্যামের মধ্যে যখনই চালাবেন ইউ ক্যান ফিল যে আপনার ডান পাশের এই সাইডটা থেকে আপনার হচ্ছে মানে হিটটা পাওয়া যায় বেশি। ইভেন আপনি বাইকটা দাঁড় করায় যদি মোটামুটি ধরেন 1-2 হাত দূরেও দাঁড়ায় থাকেন, তাইলেও সেটা বুঝতে পারবেন যে এখান থেকে ভালো একটা হিট জেনারেট হয়েছে বা হিটটা আপনি ফিল করতে পারবেন। তো এই জিনিসগুলো পাইছি। আর হচ্ছে আমি যখন এফজেড কিনি তখন কিন্তু আমি আমার বাইকে মানে অ্যাজ এ পিলিয়ন হিসেবে আমিই প্রথম বসছি, মানে বাইক কেনার পরে বাইকের প্রথম প্যাসেঞ্জার আমি। তো ওই সময় আমি যখন প্রথমবার এফজেডে বসছিলাম আমার কাছে খুব মজা লাগছিল, বিকজ এফজেডের সেট তো অনেক কমফোর্টেবল, আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। আর যেটা হচ্ছে এইখানে আসলে এই বাইকে সেদিন আসছি আমি, তো আসার পরে ভাই আমার অবস্থা এমন খারাপ হয়ে গেছে লিটারেলি। মানে কিছুদিন আগে নিকলিতে গেছিলাম, নিকলিতে আমার কলিগরা ছিল, আমার পিছনে আমার এক কলিগ ছিল আর কি অ্যাজ এ পিলিয়ন। তো ওর অবস্থা আমি ওই দিন আসলে হারে হারে ফিল করতে পারতেছিলাম। ওই দিন আমার অবস্থা হচ্ছে এরকম, মানে পাশা টাসা পিছনে যা আছে একেবারে ব্যথা ট্যাথা হয়ে একাকার অবস্থা। সিট তো শক্ত, তার উপর হচ্ছে মানে বসার পরে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে বেশ আনকমফোর্টেবল ফিল হয়। এটা অবশ্য আমি এফজেডে বসলেও হইতো, কিন্তু এখানে যেহেতু সিটটা ছোট প্লাস হচ্ছে সিটটা কী বলবো ইজ বিট স্টিফার, মানে আগে মনে হইতো যে আমি সোফার মধ্যে বসে আছি, আর এখন মনে হয় যে আমি বেঞ্চের উপর বসে আছি। তো হর্নেটে একটা প্রবলেম আছে, মানে সিটটা আসলেই শক্ত। আমি মানে অ্যাজ এ রাইডার হিসেবে যখন চালাই তখন আমার খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না, বাট যখন হচ্ছে আমি অ্যাজ এ পিলিয়ন হিসেবে বসতেছি, এটা আমার ওয়াইফেরও কমপ্লেন ছিল। আজকে ওকে উঠাইছিলাম প্রথম বাইকে, তো ওরও একই কমপ্লেন যে কি বাইক কিনলায়, তো কমফোর্টেবল না। তা আমি বললাম আসলে তুমি তো বললাম তো তোমার আগে বলছি যে বাইকে এরকম কিছু ইস্যুস আছে, আমি জানি টুকিটাকি কিছু ইস্যু আছে আমি জানি। তো এই আর কি। এখন আমার কাছে মনে হয় যে এটা তাহলে বেটার কমফোর্টের জন্য যেটা করতে হবে যে ওই যে কিছু হানিকম মানে আফটার মার্কেট কিছু যে জেল প্যাড টাইপের কিছু সিটের কুশন আছে, এটা কেনা লাগবে। আর নাই তো সিটের মধ্যে 1 ইঞ্চি ফোম লাগাই নিতে হবে। তো এখন এইটা কোথায় ভালো হয় আসলে আমি জানি না। অনেকে বলছে যে বংশালে, আসলে আমি কখনো বংশাল যাইনি, সো বংশাল সম্পর্কে আমার আইডিয়াটা আসলে একটু কম। যদি বংশাল ওই সেটটা যাইতে পারতাম তাহলে হয়তো বা বোঝা যেত আর কি। আরেকটা হর্নেট, এটা কি হর্নেট? এর পুরনো হর্নেট আগের। আমি যে মাইলেজের কথা বললাম 36, এটা কিন্তু সোললি সিটিতে, নট ইভেন ইন হাইওয়ে। আই মিন আমি কেনার পর আসলে আর হাইওয়েতে যাওয়া হয় নাই, মানে এক্সেপ্ট ইন দিস ট্যুর আর কি, ভিডিওতে যেটা দেখতেছেন। এর আগে আসলে যখন মানে মাইলেজটা আমি লাস্ট রিফিল করলাম ওটা ছিল সোললি ঢাকায়, মানে বাসা টু অফিস, অফিস টু বাসা। আর হচ্ছে মাঝখানে মনে হয় একদিন বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম বাইক কেনার পর, ওটা আপনারা দেখছেন ওই দিনই, মানে একটু দূরে যাওয়া। এছাড়া আসলে আর কোথাও দূরে এই বাইকটা নিয়ে যাওয়া হয় নাই। তো পুরাটাই ছিল সিটির মধ্যে 36 কিলোমিটার। হয়তো বা হাইওয়েতে গেলে আর একটু কম পাইতাম, এখন আসলে এটা দেখার বিষয়। এখন যেমন যদি আমি ঢাকায় ঢোকার পরে আবার রিফিউল করি তাহলে মোটামুটি হয়তো একটা এস্টিমেটেড আইডিয়া পাওয়া যাবে। তবে আমার কাছে মনে হয় যেটা যে মাইলেজটা হয়তো বা 36 থেকে 38 এর মধ্যেই ঘুরবে, খুব বেশি না, খুব বেশি একটা চেঞ্জ হবে না আর কি।
জায়গাতে আমার সবচেয়ে বেশি এই কাজ করতেছিল যে হচ্ছে আমার অ্যাক্সেসরিজ যেগুলো আগে ছিল, আগের বাইকে লাগানো ছিল, এই জিনিসগুলো ইনস্টল করা। তো মিরপুরে 10 নম্বরে গেলে আসলে সারাদিন চলে যায়। তো যাই হোক, মিরপুর 10 নম্বরে গেছি এই লাইট টাইট লাগাইতে। আমার এক বন্ধুর দোকান আছে, আপনারা নাকি চিনবেন, মিরপুর 10 আইকন অটো, আমার ফ্রেন্ডের দোকান। তো ওর দোকানে গেলাম। তো ওর আবার রিসেন্টলি হচ্ছে সার্ভিস সেন্টার ওপেন করছে। তো ওর সার্ভিস সেন্টার থেকেই পরে হচ্ছে গিয়ে মানে বাইকের কাজগুলো করা আর কি, লাইট টাইট লাগানো যা আছে এগুলো সব কিছু লাগাইলাম। তো লাগাইতে হোল্ডে চলে গেল, কিন্তু যেটা হইলো যে পরে লাগানোটা ঠিক মতন হয় নাই। মানে আরও অনেক কিছু লাগানো বাকি আছে, যেমন হচ্ছে আমার এই জায়গাটাতে হচ্ছে মোবাইলের মাউন্ট ছিল, এটা আমার লাস্ট বাইকে আপনারা দেখছেন, ওইটাও আমার কাছে আছে, ওটা এখনও ইনস্টল করি নাই আমি। বাকি মোটামুটি সব ইনস্টল করে ফেলছি। এখন প্রবলেম যেটা বাধে যে হচ্ছে আপনার মানে ফগ লাইটটা ইনস্টল করা নিয়ে, কারণ এই বাইকের হেডলাইটের অবস্থা এত পরিমাণ বাজে, মানে সিটিতে দেখা যায় না, হাইওয়ে তো দূরে থাক ভাই। মানে এর চাইতে আমার কাছে মনে হয় যে মোবাইলের ফ্ল্যাশ লাইটের যে পাওয়ার আছে না, ওইটাও আরও ভালো হবে আর কি। তো যাই হোক, পরে আসলে লাইটটা লাগাই, কিন্তু জিনিসটা কাজটা ভালো হয় না আর কি। তো কাজটা যেহেতু ভালো হয় না, দ্যাট মিনস এটা আমাকে আবার লাগাইতে হবে। তো আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, মানে কোথাও থেকে আসলে ওরকম কোনো সলিউশন পাচ্ছিলাম না। প্লাস এই ফগ লাইটের 5 সুইচটা আছে, এই 5 সুইচটা আমি ইনস্টল করতে পারতেছিলাম না। তো মানে কারো কাছে আসলে গ্লু গান বা এই জিনিসগুলো ছিল না। পরে যাই হোক, এই জিনিসটা বাকি ছিল। তো চিন্তা করলাম তাহলে মেকানিক্সে ফোন দিই, মেকানিক্স আঞ্জুম ভাই, ওনারা ফোন দিলাম। তো ভাই আমার প্রথমে ফোনের জন্য বললো যে ভাই আপনার বাইক কি আর মডেল, মানে ফগ লাইটের মডেল কি। যখন আমি বললাম যে ভাই FNMD1, তখন আমার উনি স্ট্রেট বলতে ভাই এই লাইট তো এখানে ফিট হবে না, মানে এটা যেহেতু 4 কোনা লাইট, এটার আসলে এরকম জায়গা নাই। তো আপনারা যেটা করতে হবে যে চ্যাপ্টা লাইট যেটা আছে, ফগ লাইট, ওইটা নিতে পারেন আপনি। FNM-এরই মনে হয় একটা আছে, প্লাস ওনার কাছেও একটা লাইট আছে। তো উনি যেটা চাইলো যে 3,500 টাকা, ইনস্টলে মনে হয় 400-500 টাকা নেবে এরকম সামথিং। তো পরে একটু জিনিসটা মন খারাপ হয়ে গেল আমার, যে এত টাকা দিয়ে লাইটটা কিনলাম, লাইটটা তো তাহলে আমি বেচেই দিতে পারতাম। এখন আমি যদি লাইটটা সেল করি, আমার লাইটটা তো নষ্ট না, আমার লাইটের আলোও যে কমে গেছে ব্যাপারটা তাও না। লাইটের আলো ঠিক আছে, সবই ঠিক আছে, এখন আমার এই মানে ইনস্টলেশনের জন্য এই ঝামেলাটা আমার পোহাইতে হবে। তো একবার মনস্থির করছিলাম যে ভাইয়ের কাছে কাজ টাজ করায় লাইটটা কিনি আর এই লাইটটা সেল করে দিই। পরে যাই হোক, আমি তো গ্রামে আসলাম, আমার শালা চালা আসছে রাতে। তো ফগ লাইট দেখলাম, যে পরে আমার কাছে মনে হলো যে ঠিকঠাক মতোই আছে, জাস্ট অ্যালাইনমেন্টটা একটু হয়তো চেঞ্জ করলে ওকে হয়ে যাবে। তো যাই হোক, পরে নবাবগঞ্জে বান্দুরা যে জায়গাটা আছে, ওইখানে গৌতম নামে এক মেকার আছে, ওই ভাইরে দেখাইলাম। তো উনি পরে ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করে দিল। ওনার দোকান থেকেই পরে মোবাইল টোবাইল সব মানে চেঞ্জ করে নিচ্ছি, মোবাইল টোবাইল যা ছিল। আর হন্ডাতে হচ্ছে মোবাইলের যে সিল কাইটা যায়, এটা অনেকে জানে না কি হন্ডার মানে জন্মগত প্রবলেম, নট ইভেন হর্নেট, মানে আই মিন এক্সব্লেড বা আদার্স যে বাইকগুলো আছে, ওই বাইকগুলোতেও নাকি সেম একই রকম ইস্যু হয়। তো এই জন্য আমার বলতেছে ভাই আপনি আমার কাছ থেকেই করেন, আমি আপনার সিল এমনভাবে সেট করে দিব, এটা কখনও আপনার হবে না। তো যাই হোক, উনি ঠিকঠাক করে লাগাই দিছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল লিক করা এরকম কোনো কিছু পাই নাই, যে আমার বাইকে লিক করতেছে এরকম কোনো কিছু পাই নাই, সব কিছুই ওকে আছে। আর যেতে যেতে আরও কয়েকটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করি, যেটা হচ্ছে বাইকের মেইনটেনেন্স বা এই জিনিসগুলো আর কি। তো বাইক কেনার পরে যেটা করা যায়, সবাই হয়তো পলিটলি করে বা হচ্ছে কী বলে এটাকে, কেউ সিরামিক কোটিং করে। আমি আমার বাইকে আসলে এরকম কিছুই করতে পারি নাই এখন পর্যন্ত। নতুন একটা বাইক কিনে যে দেয়ার ইজ কস্টিং, ভালো কস্টিংয়ের একটা ব্যাপার আছে। বাইক কেনার পর আসলে বাইক কেনা না, এটার সাথে আরও অনেকগুলো কস্টিং জড়িত। তো এই জিনিসগুলো ভাবছিলাম আস্তে আস্তে করবো আর কি। আপাতত যেটা করছি যে মিটারে একটা প্রোটেক্টর লাগাইছি। প্রোটেক্টর বলতে কি খালি পলিটা লাগাইছি, আসলে ওই যে বাজারে যে লোকাল প্রোটেক্টরগুলো পাওয়া যায়, এটা আমার খুব একটা পছন্দ না। তো দ্যাটস ওয়ে আসলে আমি যেটা করছি, একটা ভালো পলি লাগাই নিছি। এখন এই পলিটা আবার যেটা লাগানো হয়েছে, এটার মধ্যে স্ক্র্যাচেস দেখা যাচ্ছে। তো আমি এটার একটা ভালো সলিউশন খুঁজতেছিলাম, যে আসলে ভালো কোনো মানে সলিউশন পাওয়া যায় কি না, ইনভার্ট গ্লাস বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কি না। তো যাই হোক, ঘাটাঘাটি করতে করতে পরে দেখলাম ইন্ডিয়াতে ফ্লিপকার্টে, অ্যামাজনে বেশ কিছু প্রোডাক্ট আছে, এবং দেখে মনে হলো বেশ ভালো জিনিস আর কি। তো এইরকম একটা প্রোটেক্টর আমি অর্ডার করছি, যেটা মোটামুটি হার্ডনেস হচ্ছে 9H, মানে সিমিলার টু টেম্পার্ড গ্লাসের মতো আর কি। তো
এটা একটা অর্ডার দিছি 2 প্যাকেট। তো দেখি এটা হয়তো বা 2 সপ্তাহের মধ্যে আসবে। ওইটা ইনস্টল করার পরে ওইটা আপনাদেরকে ভালো ফিডব্যাক দিতে পারবো। অ্যাজ ইউ ক্যান সি যে এইখানে একটা প্রোটেক্টরই লাগানো, বাট এই জায়গাটাতে আসলে কোনো প্রোটেক্টর নাই। তো আমি যেটা অর্ডার করছি এখানে 2টা জায়গাতেই প্রোটেক্টর আছে, মানে এটার জন্য আছে, নিচেরটার জন্যও আছে, এবং এটা পুরাটা আপনার কাভার করে, মানে পুরাটাই হচ্ছে পলি বা গ্লাস টাইপের আর কি। ওইখানে কোনো ফ্রেম নাই, যেমন কার্বন ফাইবারের ফ্রেম যেটা বললাম আমি লোকালি পাওয়া যায়, বা গোল্ডেন কালারের ফ্রেম। আমার কাছে মনে হয় বাইকটার হচ্ছে এইগুলো ইউজ করলে লুকসটা নষ্ট হয়ে যায়। দ্যাটস আসলে আমি এটা প্রেফারও করি না। তো এখন দেখি এটা হয়তো 2 সপ্তাহ পরে আসবে, আসার পরে দেন আমি আপনাদেরকে একটা ভালো ফিডব্যাক দিতে পারবো যে এটা কেমন কী প্রোডাক্ট। যেহেতু 2টা প্যাকেট আনাইছে, হয়তো একটা হয়তো সাফা বাইকেও দিতে পারি, সাফা বাই যেহেতু হর্নেট ইউজ করে সাফাটাও দিতে পারি। এখন দেখা যাক আর কি জিনিসটা কেমন কী, তারপর হচ্ছে গিয়ে বাকি ডিটেলস আর কি আপনাদেরকে শেয়ার করবো আর কি। আকাশের অবস্থা দেখছেন আজকে, মানে সামনে যখন যাচ্ছি আর কি, যতটুকু যাইতেছি মানে আকাশ অন্ধকার হয়ে আসছে। আর তার মধ্যে যে মাঝে মধ্যে একটু একটু রোদ দেখা যায়, খুব কম। আর এইখানে তো কি বলবো, এদিকে পুরো গাছের যে একবার গাছটা আমাকে ঢাকিয়ে দিছে, পুরো ব্যাপারটা একটু অদ্ভুত এবং ভয়ঙ্কর সুন্দর লাগতেছে। আমার সানি ডেজ চাইতে সবসময় এরকম মেঘলা দিন যেগুলো আছে, মেঘলা দিনটা আমার আসলে খুব ভালো লাগে। এখন আরেকটা জিনিস একটু বলি, আপনারা হয়তো ভাবতেছিলেন যে আমি হায়ার সিসিকে কেন নিলাম না। হ্যাঁ, হায়ার সিসি কী নিব এটা নিয়ে আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও বানাইছি। তো জিনিসটা হচ্ছে একটু শেয়ার করি খোলাখুলি আপনাদের সাথে। হায়ার সিসির ব্যাপারটা হচ্ছে আমার কাছে লাস্টে গিয়ে মনে হয়েছে কি, যখন আমার কাছে টাকা পয়সা রেডি, মানে বাইক আমি নিয়ে নিব, টাকা পয়সা ম্যানেজ করার একটা ব্যাপার আছে, তো যখন টাকা পয়সা সব কিছু রেডি হইলো, তো আমি চাইলে হায়ার সিসি নিতে পারতাম, বিকজ আমার ওই পরিমাণ বাজেট ছিল। এখন আমি কেন নিলাম না, এর মূলত কারণ হচ্ছে কি কস্টিং। আর বেশ কয়েকটা আরও হায়ার সিসি বাইক আমার চালানো হয়েছে ঢাকা সিটিতেই মোস্টলি হায়ার, মানে আসলে হাইওয়ে তো ওইভাবে চালাই নাই, হাইওয়েতে তো আসলে রেগুলার চালানো হয় না, মাঝে মধ্যে যাওয়া হয়। সিটিতে দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা চালাই। তো যেটা হয়েছে কি, বাইকটা চালানোর পরে যেমন আমি এফজেড চালাইছি, আমার কাছে মনে হয় যে ভাই আমি এই বাইকের মানে ফুল পটেনশিয়াল 5টা গিয়ার বা 6টা গিয়ার হোয়াট এভার, সো এইটা পটেনশিয়ালিটিতেই আমি হচ্ছে ইউটিলাইজ করতে পারতেছি না। ইন দ্যাট কেস আমি হর্নেট নিলে তো আসলে আমার পারফরমেন্স মোরলেস কাছাকাছি, খুব যে বেশি মানে পার্থক্য এরকম না। কারণ আমার এই বাইকটা চালানোর পরে রাজীব ভাই যে যার এফজেড চালাইছিলাম 25, উনি চালাইছে আমার বলতেছিল যে না পাওয়ার তো মোটামুটি সেমই লাগে। তো যদি 19-20 হয়তো বা ধরেন পাওয়ার 17-টা 20, এখন কথা হচ্ছে 3 বিএইচপি বা 3 নিউটন মিটার টর্কের জন্য, বা এতগুলো সিসি, ধরেন আমি 150 সিসি চালাই দিচ্ছি, 180 সিসি চালাই দিচ্ছি, বা হঠাৎ করে আমি 250-300-তে জাম্প করলাম, হ্যাঁ, হোয়াট আই উইল গেট এই টাকা যেটা আমি ইনভেস্ট করতেছি সেটার উপরে, যে টাকাটা দিয়ে আমি কিনতেছি ওইটাই তো আমি ঠিক মতো ইউটিলাইজ করতে পারতেছি না। তাহলে আসলে কি ইজ ইট ওর্থ ইট টু বাই এ নিউ বাইক, মানে বাই এ হায়ার সিসি বাইক, লাইক 300 সিসি নিলাম অথবা হচ্ছে 250 সিসি নিলাম, কারণ এত জোরে চালায় ভাই আমি কই যাব। প্লাস আমার হচ্ছে অনেকগুলো টাকা এখানে দেখা যাবে যে আটকায় যাবে, প্লাস সেল করতে গেলেও দেখা যাবে ওইখান থেকে ভালো পরিমাণ একটা টাকা লস খাওয়া লাগবে। সব কিছু মিলায় আমার কাছে মনে হইলো না আমি আসলে মানে আই শুড নট ইনভেস্ট অন হায়ার সিসি বাইক। কারণ আমি হয়তো পালসার N250 নিতে চাইছি, ওখানে গেলে কী হইতো, আমার ইঞ্জিন অয়েল এখানে লাগতেছে একটা, ওখানে লাগতো আমার 2টা। তো রয়্যাল এনফিল্ডে গেলেও আমার সেম একই ব্যাপার হইতো। আজকে আপনাদের ভাবি আমাকে বলতেছিল তুমি রয়্যাল এনফিল্ড কেন নিলা না, তো আমি বললাম যে এই দেখো এইসব কারণে আসলে নিলাম না। তো মানে ওভারঅল কস্টিংটা আসলে বাইরে যাবে হায়ার সিসি নিলে, বাট আসলে খুব যে বেশি কিছু চেঞ্জেস পাবেন তা কিন্তু না। এখন এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, কেউ হয়তো টানাটানি করতে পছন্দ করে, কেউ আমার মতো হয়তো পছন্দ করে না। আমি যেমন টানাটানি করতে পছন্দ করি না, আমি একটা মোটামুটি রিল্যাক্স স্পিডে চালাই যাই। এই যে এখন দেখতেছেন আমি লাস্ট কতটুকু স্পিড উঠেছি, ম্যাক্স মনে হয় 70 পর্যন্ত উঠাইছি। তো আমি আসলে মোটামুটি দেখা যায় এরকম স্পিড মেনটেন করে চালাই, এরও বেশি আমি যাই না। কারণ আমার কাছে মনে হয় বেশি চালাইলে 90-100-তে চালাইলে মানে মাথায় তো মানে ব্রেইন এত ফাস্ট কাজ করে, তখন আসলে মানে অনেক কিছু ফোকাসে থাকে, আবার অনেক কিছু আউট অফ ফোকাস হয়ে যায় আর কি। এই বাইকের সাসপেনশনটা বেশ হার্ড, মানে ঝাঁকি টাকিতে পড়লে তখন আসলে বোঝা যায়
যে কী অবস্থা, মানে সিঙ্গেলি যদি আপনি চালান। ডাবল চালালে একটু কম লাগে, তারপরেও মোটামুটি বেশ ভালো রকম স্টিভ আছে সাসপেনশন, মানে প্রতিটা বাম্প আপনাকে বুঝাইবো। যেমন হচ্ছে আমি যে কথা বলতেছে দেখবেন এই ঝাঁকিগুলো মানে হাতে লাগতেছে, তো ভয়েসটাও দেখবেন যে হালকা একটু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। ও এই জিনিসটা বেশ হার্ড সাসপেনশন। আর সেটা কথা তো আমি একটু আগে বললাম, মানে যে এই যে ভাঙাচোরা রাস্তাটা যে ক্রস করলাম মাত্র, মনে হইতেছিল ধাম ধাম করে বাড়ি মারতেছে। আগে যখন এফজেড চালাইতাম, এফজেডের সাসপেনশনটা হচ্ছে এরকম দুলতো, আর এইটা জাস্ট হচ্ছে ঝাঁকিতে পড়লে আপনার ধাম করে একটা বাড়ি দিবে। তো এই জায়গাটা একটা ভালো চেঞ্জেস আছে, মানে আগে যেহেতু আগে একটা চালাইছি, তো এইটা আর কি খুব ভালো মতো ফিল করতে পারতেছে। এই যে যেমন ভাঙাচোরা একেবারে ধুমধাম করে হাতের মতো লাগতেছে। আর সেটার কথা তো বললামই না, যদি পিছনে পিলিয়ন কেউ থাকে তাহলে তো অবস্থা 12টা বেজে যাবে আর কি। তো ওকে, আপনাদের সাথে আর কি ইনিশিয়াল আমার বাইকের যে হুনার এক্সপিরিয়েন্স বলেন না, যেটাই বলেন আর কি, বাইকের সাথে এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করলাম। কেনার পর আমি কী কী চেঞ্জ করলাম বা মাইলেজ কেমন কী পাইছি। তো এই আর কি, এই ভিডিওটা আজকে এখান থেকেই বিদায় নিই। সবাই একটু সেফলি রাইড করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রাইড সেফ। থ্যাংক ইউ।